শুরুতে জানিয়ে দেব ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা, আগাম প্রস্তুতি নিচ্ছে আজাদ কাশ্মীরে। জানিয়ে দেব গাজা ইস্যুতে নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করছে কাতার। এরপরে জানিয়ে দেব সীমান্তে ব্যাপক গোলাগুলি, ভারতের হাতে আটক পাকিস্তানি রেঞ্জার্স। অন্যদিকে রয়েছে ভারতকে $131 মিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা, আগাম প্রস্তুতি নিচ্ছে আজাদ কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, আর এই উত্তেজনায় সামরিক সংঘাতের রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় ভারতের সঙ্গে আসন্ন যুদ্ধের শঙ্কায় আগাম প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। সম্ভাব্য এই যুদ্ধকে সামনে রেখে নিয়ন্ত্রণ রেখা LOCর বিভিন্ন দুর্গম এলাকায় খাবারের সরবরাহ বাড়িয়েছে পাকিস্তান। এছাড়া জরুরি প্রয়োজন মেটাতে 100 কোটি রুপি জরুরি তহবিল গঠন করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের সঙ্গে উত্তেজনা এবং সীমান্তে অনুপ্রবেশের শঙ্কার মধ্যে আজাদ কাশ্মীরে এবং জম্মু কাশ্মীরে খাদ্য বিভাগ নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় আটা সরবরাহ বাড়ানোর কাজ শুরু করছে। বরফাবৃত ও দুর্গম এলাকাগুলোতে সরাসরি সীমান্তের কাছাকাছি অবস্থিত সাধারণত শীতের সময় দীর্ঘদিন সংরক্ষণযোগ্য বিশেষভাবে প্রক্রিয়াজাত আটা মজুত রাখা হয়, যাতে স্থানীয়রা টিকে থাকতে পারেন। তুলনামূলক নিরাপদ এলাকায় সাধারণত 15 দিনের জন্য আটা মজুত রাখা হয়, যেহেতু সেখানে যাতায়াত সহজ। কিন্তু আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের নির্দেশে এবার সীমান্তবর্তী এলাকায় 2 মাসের জন্য মজুদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আজাদ কাশ্মীরের খাদ্যমন্ত্রী চৌধুরী আকবর ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা পুরো সীমান্ত এলাকায় 2 মাসের জন্য পর্যাপ্ত আটা সরবরাহ নিশ্চিত করতে জোরদার অভিযান শুরু করছি। তিনি আরও জানিয়েছেন, সীমান্তে গোলাবর্ষণ বা সামরিক হামলার ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে খাদ্যর গোদাম তুলনামূলক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চলছে, যাতে মানুষের জন্য আটার সহজলভ্যতা ব্যাহত না হয়। আজাদ কাশ্মীরের এই মন্ত্রী আরও বলেন, এসব এলাকায় প্রায় শীতকালীন তুষারপাত বা ভারতীয় গোলাবর্ষণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে খাদ্য সরবরাহ অব্যাহত রাখতে বিকল্প পরিকল্পনা তৈরির জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী আইনসভা জানিয়েছেন, তিনি 100 কোটি রুপির প্রাথমিক বাজেটের একটি জরুরি তহবিল গঠন করছেন। এই তহবিল থেকে সীমান্তে 13টি আসনে খাদ্য, জীবন রক্ষাকারী ঔষধ এবং জরুরি সেবা সরবরাহের জন্য খরচ করা হবে। এদিকে গাজা ইস্যুতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করছে কাতার। গাজা যুদ্ধবিরতির মধ্যস্থকারী দেশ কাতার রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করছেন। নেতানিয়াহু কাতারকে 2 পক্ষকেই খুশি রাখার চেষ্টা বন্ধ করতে বলেছিলেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, নেতানিয়াহুর উস্কানিমূলক বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে কাতার। এসব মন্তব্য রাজনৈতিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে সর্বনিম্ন মানের বলে উল্লেখ করেন তিনি। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও 39 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 3 জন শিশু রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা ও সিভিল ডিফেন্স সূত্র। অবরোধ এবং হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠছে। জাতিসংঘের কর্মকর্তা এবং মানবাধিকার সংস্থাগুলো গাজায় নির্বিচারে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 7 মাসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন অন্তত 52,495 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও 1,18,366 জন। তবে গাজার মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিকে মৃত ধরলে মৃতের সংখ্যা 61,007 শতাধিক ছাড়িয়ে যেতে পারে। উল্লেখ্য, 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে 1139 জন নিহত হয় এবং 2 শতাধিক জিম্মি করা হয়। সেই ঘটনার পর থেকেই ইসরায়েল গাজার উপর ভয়াবহ সামরিক অভিযান ও অবরোধ চালিয়ে যাচ্ছে। এদিকে সীমান্তে ব্যাপক গোলাগুলি, ভারতের হাতে আটক পাকিস্তানি রেঞ্জার্স। ভারতের রাজস্থানে আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে শনিবার এক পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। এর আগে 23 এপ্রিল পাঞ্জাবের পিরোজপুরে কৃষকদের নিরাপত্তা দিতে গিয়ে ভুলক্রমে সীমান্ত অতিক্রম করলে BSF কনস্টেবল পূর্ণম কুমার শাহকে আটক করেন পাকিস্তানি রেঞ্জার্সরা।
সেই ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় এবার পাকিস্তানি রেঞ্জার্স ধরা পড়ল ভারতের হাতে। আটক পাকিস্তানি রেঞ্জার্স পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তিনি বর্তমানে বিএসএফের রাজস্থান সীমান্ত ইউনিটের হেফাজতে রয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রমের ক্ষেত্রে সেনা বিনিময়ের একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া থাকলেও বর্তমানে উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তান এখনও পূর্ণম শাহকে ফেরত দিতে রাজি হয়নি। ফলে ভারতও এই আটক রেঞ্জার্সকে নিয়ে কী পদক্ষেপ নেবে তা অনিশ্চিত। এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ঘটনায় কয়েক ঘন্টা পর 3 থেকে 4 মে রাতব্যাপী জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রৌজোরি, মেন্দর, নওশেরা, সুন্দরবনি, আখনুরে এবং নিয়ন্ত্রণ রেখার বরাবর পাকিস্তানি সেনারা 10ম দিনের মতো বিনা উস্কানিতে গুলি চালায়। ভারতীয় সেনারাও পাল্টা ও সামঞ্জস্যপূর্ণ জবাব দেয়। এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর না মিললেও পরিস্থিতি উদ্বেগজনক। বিএসএফ জানিয়েছেন, কনস্টেবল শাহর মুক্তির জন্য একাধিক বৈঠক হয়েছে, কিন্তু পাকিস্তান কোনো সময়সীমা বা নির্দিষ্ট কোনো বর্তমান অবস্থান জানায়নি। 182তম বিএসএফ ব্যাটালিয়নে কর্মরত শাহু কিষান গার্ডের অংশ ছিলেন, যারা সীমান্ত রেখার শূন্যরেখা সংলগ্ন কৃষি জমিতে কৃষকদের সুরক্ষা দিয়ে থাকেন। ভুলভাবে সীমান্ত চিহ্নিত করে বিশ্রামের জন্য একটি গাছের নিচে বসতেই পাকিস্তানি রেঞ্জার্সরা তাকে ধরে নিয়ে যায়। ভারতীয় কর্তৃপক্ষ বলছে, অতীতে এমন ঘটনা দ্রুত সমাধান হয়েছে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। তবে এবার পাকিস্তানের পক্ষ থেকে সহযোগিতায় অনীহা দেখা যাচ্ছে। এদিকে ভারতকে $131 মিলিয়ন সামরিক সরঞ্জাম দেওয়ার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যৌথ নিরাপত্তা ও সামুদ্রিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতকে $131 মিলিয়ন সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেওয়ার একটি প্রস্তাব সাম্প্রতিক অনুমোদন করছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। প্রস্তাবিত এই চুক্তিটি ফরেন মিলিটারি সেলস পদ্ধতিতে বাস্তবায়িত হবে, যা ইন্দো প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস কর্মসূচির আওতায় ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এই সংক্রান্ত প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছেন এবং বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও উপস্থাপন করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মাধ্যমে ভারতের সামুদ্রিক সীমান্ত পর্যবেক্ষণ এবং প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। এছাড়াও দুই দেশের মধ্যে কৌশলগত বোঝাপড়ার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হল। স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির লক্ষ্য পূরণে এবং আঞ্চলিক নিরাপত্তার জোরদার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন সিদ্ধান্ত এমন সময় এসেছে যখন দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে। ফলে চুক্তিটি শুধু প্রতিরক্ষা নয়, বরং কৌশলগত অবস্থানের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোন একাধিকবার হামলা চালিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়, তালুসার আশপাশে একটি ড্রোন হামলা চালানো হয়, অপর একটি ড্রোন কাভরিখা শহরকে লক্ষ্য করে চালানো হয়েছে। একটি ড্রোন একাধিক স্টান গ্রেনেড নিক্ষেপ করে, তবে এখন পর্যন্ত এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতিও দেয়নি। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পাশাপাশি ইসরায়েলের লেবাননে সামরিক অভিযান শুরু করে, যা পরবর্তীতে 2023 ও 24 সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী চলমান সংঘাতে এখন পর্যন্ত 4115 জন নিহত এবং 16,909 জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া পাশাপাশি প্রায় 14 লাখ মানুষ গৃহহীন অবস্থায় পড়ে আছেন।